আমার সঙ্গে আছেন মিস্টার তারকেশ্বর দত্ত। উনি 1937 সালে জন্মেছেন। ভেবে দেখতে গেলে উনি যখন জন্মেছেন তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি, গান্ধীজি সবাই জীবিত ছিলেন। উনি আমাদের দেশের স্বাধীনতা দেখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন, তারপরে দেশে গিয়ে চলে দেশভাগ দেখেছেন। আরও উনি দেখেছেন আরও কত ঐতিহাসিক সময়, ঐতিহাসিক ঘটনা, গান্ধী মৃত্যুর, ইন্দিরা গান্ধীর মৃত্যু, আরও আমাদের যেগুলো আমরা বইতে পড়েছি। আমাদের অডিয়েন্সের বেশিরভাগই হয়তো যারা ইতিহাস ভালোবাসে হয়তো ভিডিও দেখেছে, কিন্তু বাস্তব সেই সময়টা কেমন, সেই সময় মানুষ কীভাবে বাঁচছিল, কীভাবে চিন্তা করছিল, কীভাবে লড়াই করছিল, সেই বাস্তবতাটা শোনার মতো মানুষ নেই। ওনার মতো মানুষকে পেয়ে আমরা ধন্য, যার কাছ থেকে তোমরা সবাই শিখতে পারবো অনেক কিছু, এই বাস্তবতা সম্বন্ধে জানতে পারবো। সেই সময়টাকে হয়তো আমরা ওই সময়টার মধ্যে দিয়ে, ওনার কথার মধ্যে দিয়ে চলে যেতে পারবো আর দেখতে পাবো যে সামনে কী ঘটছে। এটাই তো ইতিহাস, তাই না? আর সেই ইতিহাস শুনতে আজকে আমরা হাজির ওনার বাড়িতে। তাহলে শুরু করা যাক। তো শুরুতেই সিএসএসের পক্ষ থেকে এটা আমরা জানতে চাইবো, তুমি যে 1937 যখন জন্মালে, একটু বড় হচ্ছে, সেই সময় কোথায় ছিলে, কীভাবে সেই সময়টা আমাদের সঙ্গে তুলে ধরো। 37 সালে জন্মেছিলাম, তখন আমি ছিলাম খিরুলপুরে, ছোট্ট একদম মানে সবাই জন্ম হয়েছে। আস্তে আস্তে ওখানে বড় হয়েছি, 4-5 বছর হয়েছে ওখানে। আমি ছিলাম আমার কাকার বাড়ি, গোবর্ধন দত্ত, আর বাবা হচ্ছে বড় নরেন্দ্র কুমার দত্ত। বাবা ঘুরে ঘুরে কাজ ইলেকট্রিক কাজ করেন ঘুরে। আজ এখানে কোম্পানি কাজ, ওই কোম্পানি কোম্পানি। একদিন বাবা প্লেন থেকে নেমেছে, মানে ঢাকা থেকে এসে, তখন ঢাকা হয় পাকিস্তান, তখন থামিয়েছি। আমার সাথে সাথেই বাবাকে বলছে আপনাকে আবার ঢাকা যেতে হবে, মানে সবে প্লেন থেকে পা নেমেছে, আপনাকে ঢাকায় যেতে হবে। হ্যাঁ যাবো, মানে আপনার জন্য প্লেন দাঁড়িয়ে আছে বিমানবন্দরে, আরো প্লেন দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার আছে আরো, ওই প্লেনে আবার ঢাকা যেতে হবে, এই কাজ করতে হবে। হ্যাঁ ঠিক আছে করবো। বাবা আবার চলে গেছে, মানে খাবার সময় পেলেন না, ওখানেই যা খাওয়া দাওয়া করেছে। আমি এই পাড়ার মেয়ে, আমি তো জানি না এই পাড়ার ইতিহাস। তুমি বলো এই পীরতলার নাম কেন? পীরতলার নাম হয়েছে, ওখানে আগে মুসলমানরা থাকতো, মাটির ঘর, সেই ঘরে মুসলমানরা থাকতো। আর একটা থাকতো বটতলা, নাম শুনেছো তো? বটতলা, ওইখানে থাকতো। এখনো মসজিদ আছে, সেটা ওই দাঁড়িয়েপাড়া বয়েজ ক্লাব মানে করে আছে। মসজিদটা চূড়া করে ভেঙে গেছে, কিন্তু মসজিদের দোয়ারগুলো এখনো আছে। ওদের মসজিদ, ওরা এইখানে থাকতো, আমাদের পীরতলায় থাকতো, মাটির ঘর। যেখানে বিবেকানন্দ ওই ব্যায়ামটা হয়, যেখানটা কি ক্লাবটার নাম ভুলে যাচ্ছি, পীর আছে, একটা পীরের আছে, দেখেছো কি কোনো দিন? বিবেকানন্দ ক্লাব। হ্যাঁ, বিবেকানন্দ ক্লাব। রাইসের দোকানটা একটু এদিকে বাঁদিকে, যেখানে ওরা অ্যাম্বুলেন্সগুলো রাখে, ওর ভেতরেই আছে পীরটা। দেখেছো? এখন দেখেছি না ওই ক্লাবটা বিবেকানন্দ, ওরা কিন্তু আলাদা আলাদা করে দিয়ে সাজিয়ে রেখেছে। দেখেছি, ইতিহাসটা জানতাম না। দেখো, আমাদের গ্রুপের নাম কেমিক্যাল সোসাইটি অফ শ্যামনগর, নামই শ্যামনগর আছে, আর আমরা বিশ্বাস করি ইতিহাসে। তো তুমি শ্যামনগরের ইতিহাসটা অনেকটা দেখেছো, তো শ্যামনগরের ইতিহাসে কিছু মেমোরেবল জায়গা আমাদের এখানে তুলে ধরো। শ্যামনগর ইতিহাস হচ্ছে বিখ্যাত হচ্ছে কালীবাড়ি। একদম, এখানে পৌষ মাসের মেলা হয়, বহু দূর দূর থেকে লোক আসে, এখানে পুজোও দেয়, মেলাও করে, সব কিছু করে। আমরা তো এখানকার লোক। এখন এই কালীবাড়িটা হচ্ছে কার মালিক? প্রদ্যুৎ ঠাকুরের। প্রদ্যুৎ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বোধহয় আত্মীয় হয়, যার জন্য ওরা ঠাকুর দিলাম, মানে তার টাইটেলটা। এখানে আগে অনেক জায়গা ছিল, গঙ্গার ধারে দুদিকে নাটবন্দি ছিল, ওখানে সাদাই বাড়ত ওই নাটবন্দি। এখনো আছে, একটা বোধহয় আছে বট গাছের ওখানে, ঘাট গঙ্গায় চান করার জায়গাটা, ওখানে বোধহয় একটা আছে, ওদিকে একটা ভেঙে গেছে, কি দোকান টোকান হয়েছে, ওরা করে দিয়েছে। আর ওখানে রাজবাড়ি ছিল, রাজবাড়ির পরে বাঁধ ছিল একটা, খেলার বাঁধ, কি রাজবাড়ির বাঁধ। রাজবাড়ির অনেক ঘর, দোতলা ঘর, দোতলা রাজবাড়িটা বড় লম্বা, অনেক ঘরও অনেক। প্রদ্যুৎ ঠাকুর এটা করে গেছেন, মানে মালিক ছিল কালীবাড়ি। বলি টলি হতো নাকি? হ্যাঁ, বলি টলি হতো, বলি হতো। আগে মায়ের এটা বলি, তারপরে বলবো। মায়ের মুখ ছিল, কালী মায়ের মুখটা ছিল দক্ষিণ দিকে। এখন কোন দিকে আছে জানো? না, তুমি বলো। আমি বলবো। আগে ছিল দক্ষিণ দিকে,
একদিন দুপুরবেলা হয়েছে কি হালিশহরের রামপ্রসাদ যে উনি গান গাইতে গাইতে নদী দিয়ে যাচ্ছে, গঙ্গা দিয়ে যাচ্ছে, যারা তো ওই মন্দিরের সামনে এসছে তখন মা এই পশ্চিম দিকে মুখ করে গান শুনতে বলে যার জন্য ওরা মুখটা ঘুরে গেছে, ঘুরে গিয়ে এখন গঙ্গার দিকে মুখ, পশ্চিম দিকে মুখ, আগে দক্ষিণ দিকে মুখ ছিল। দক্ষিণ দিকে মুখ কোনটা আছে? রাধা গোবিন্দের মুখ দক্ষিণ দিকে আছে, কিন্তু ওনার মুখটা পশ্চিম দিকে। কারণটা এটাই, পশ্চিম দিকে যে মুখ ছিল আগে সেখানে দরজাও আছে, কিন্তু দেখা তো পশ্চিমের মুখটা সেই দরজাটা বড় করে দিয়েছে। তারপরে ওই দরজার ওখানে খাড়া থাকতো, মানে বলি টলি দেওয়ার খাড়া থাকতো। আগে বোস বলি হতো, ছাগল বলি হতো 101টা, আর বোস বলি হতো। পরে আস্তে আস্তে কমে যায়, এখন 10-12টা কি 8-9টা কটা। আমি পশ্চিমবঙ্গ সরকার থেকে বলি নিষিদ্ধ হয়েছে, যাতে এরাও অনেকটা মানে, কিন্তু প্রাচীন যায় এরা বলিটা দিয়ে পাঠা ফাটা তারা তাদের সাথে ঝগড়া নয়। এখন বলিটা কাটার নিয়ম হচ্ছে এখানে দিয়ে ঘাটটা কাটবে, ঘাট সব জায়গায় তাই করে, কিন্তু উনি কাটবেন গলা শুদ্ধ। গলা শুদ্ধ মানে এখানে মাংসটা বেশি পাওয়া যায়, উনি তো মাথাগুলো পেতেন, অর্থাৎ ঘাড়ের মাংসটা বেশি। ওই যে ঝগড়া হলো, তখন ওরা লোকের যারা বলি তারা করলো, বলে আপনি এই লোক কেন বলি দেন, আপনি কেন কে বলি দেয় ও সে মাংসটা বেশি পাবে বলে ঘাড়ে কাটতে কাটতো, এই নিয়েই ঝগড়া হতো। তারপরে ঝগড়া হতো আনন্দ হয়ে গেছে যখন, তখন আর কি এগুলো আপনি আর কিছু করতে পারবেন না। এরপরে যখন করবেন ওকে বোলাকে বুঝাবেন যে আমাদের বলিটা এইভাবে দেবেন, আমি অন্য লোকের বলি যেভাবে দেন আমাদের বলিটা এইভাবে, সেইভাবে বুঝিয়ে বলি। আমার মা আমার কাছে খুব কাছে, সেরকম আমি শুনেছি যে তোমার মাও তোমার কাছে খুব কাছে ছিল। তো তোমার মায়ের সাথে তোমার বন্ডিং বা তোমাদের পুরী ঘুরতে যাওয়ার ঘটনাটা একটু বলো। আমি ছিলাম তখন কাজের ব্যাপারে ভুবনেশ্বরে কোয়ার্টার দিয়েছিল আমাকে কোম্পানি, যে এই কোয়ার্টারে তুমি থাকবে। আমি হ্যাঁ থাকবো। তো ওখানে দিয়ে কাজ হয়ে গেছে, বাড়ি চলে আসবো। তখন আমার কি মনে হলো যে মাকে একবার পুরী ঘুরিয়ে নিয়ে আসি। মাকে বললাম, মা তুমি কি আসতে পারবে, আমি ভুবনেশ্বরে আসি, তোমাকে পুরী ঘুরিয়ে দিয়ে দেবো। মা বললো হ্যাঁ যাবো, কিন্তু টাকা পয়সা বলে আমার কাছে, বাড়ির কাছে তখন টাকা পয়সা নেই। তখন তো ব্রিটিশ তো ভাই, ব্রিটিশ আমার হাতে টাকা পয়সা, বাবাও কাজ করতো, এখানে রোলিংয়ে কাজ করতো, কিন্তু টাকা পয়সাটা কম ছিল। আমি বললাম, মা আমার ওই এই আলমারি ছোটো একটা আলমারি আছে, ওই আলমারির বই আছে, অনেক বই আছে, ওই বইয়ের ভেতর সবগুলো বার করে একটা একটা করে যে পাতা উল্টাবে, ওখানে দেখলে 200 টাকা একটা, 100 টাকা আর একটা 100 টাকার নোট আছে। তখনকার দিনে 200 টাকা অনেক, তুমি এই টাকাটা নিয়ে চলে এসো। মা বললো আচ্ছা ঠিক আছে তাই যাবো। আমি এখান থেকে তুমি একা এসো না, দাদাকে বলো যে তোমাকে হাওড়া স্টেশনে, পুরী স্টেশনে কিংবা জগন্নাথের যেটাতে টিকিট পাবে সেইটাতে চলে আসবে। মা সেই করলো, যে দাদা জগন্নাথের জলস্থল এখন আর নেই, বেঁচে গেলি। তখন টিকিট কেটে নিল, মা সেই ভুবনেশ্বর ডাকলো, আমি দাঁড়িয়েছিলাম। তখন মাকে নিয়ে গিয়ে আমার কোয়ার্টারে নিয়ে গেলাম, ওখানে থাকলো, খাওয়া দাওয়া করলাম হোটেলে খেতে গেলে যেতে হবে সামনে স্টেশন। তখনকার দিনে কাছাকাছি কোনো হোটেল ছিল, তো অত দূর হেঁটে হেঁটে গিয়ে খাওয়া দাওয়া করে আবার বাড়ি গেলাম। তারপর মাকে নিয়ে মামা বললাম চলো পুরী আছে, পুরী থেকে কোলার হলাম। মা বললো হ্যাঁ যাবো। মাকে নিয়ে গেলাম পুরী। তখন পুরীতে 4 আনা পয়সা ঘর ভাড়া, কদিন থাকবো 3 দিন, 3 দিনের বেশি থাকতে দেবে না। আমি কেন বলে আমাদের নিয়ম এখানে 3 দিন থাকতে হবে সকলে, এখনও সেই নিয়মটা বোধহয় আছে। 3 দিন বেশি থাকতে হবে না, আপনি একদিন অন্য জায়গায় থাকুন, আবার এখানে আসুন, 3 দিন থাকবেন। আমি তাই থাকবো। তা পুরীর সমুদ্রের পাড়ে হোটেল ছিল ওদের, তখন আমরা ওইখানে উঠলাম, ওইখানেই ছিলাম। 4 আনা মানে অনেক, থাকা খাওয়া 4 আনা ভাড়া। তখনকার দিনে 60-62 সালের কথা বলছি। তখন তুমি প্রোগ্রেসিভ কোম্পানি হয়ে কাজ করতে, সেই কর্মজীবনে তোমার কিছু এক্সপিরিয়েন্স আমাদের বলো। প্রোগ্রেসিভ কোম্পানি হচ্ছে নালব শেষপাড়ি, নাম
একটা নামটা পরে বলছি না, যাচ্ছি। কোনো ব্যাপার না, তুমি বলো। না, ওখানে কাজ করতাম আমি তখন 60-62 সাল বোধ হয়, 60 সাল হবে, 2 বছর কাজ করেছি, আবার 80-70 হয়ে কাজ লেখাপড়া হুম, কাজ করেছি। ওখান থেকে আমাকে অনেক জায়গায় পাঠিয়েছে, পাঠিয়েছে ভুবনেশ্বর পাঠিয়েছে। ওখানে কী করতে হবে, পাহাড়ের উপর আর্টের কাজ করতে হবে, আর্টিং জানেন, আর্ট করে আর্টিং কাজ করতে হবে, কারণ ওখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কোয়ার্টার হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের কোয়ার্টারে 8টা আগে, চারিদিক দিয়ে 8 তুলতে ওপরে ওপরে তুলে কাবার পাত দিয়ে ওপরে একটা বল থাকলে পেট্রোলের, সেটা ছুটলো হয়ে থাকবে, যাতে করে বাস টাস না পড়ে, বাস পড়লে সরে যাবে। যেমন নারকেল গাছ আর কলা সুপুরি গাছ থাকলে দেখবেন বাড়িতে বাস পড়বে না, তার পাশে পড়বে। কেন না, সেই সরু যে রেলটা আছে ওর জন্য ওর ওপর পড়ে না, সরু। তারপরে ওনাকে শুনেছি তুমি গেছো গরুর গাড়িতে করে। হ্যাঁ, তখন আমি ভুবনেশ্বরে আমাকে কোম্পানি বললো আপনাকে কোনারক যেতে হবে। আমি বলবো আমি যাবো কিছু, আমাকে রাস্তা করে দিই, বলে এখান থেকে বাস ছেড়ে বাসে করে চলে যাবে একদম কোনারক। আমি ঠিক যাবো, কিছু মালপত্র আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, সেগুলো আমি নিয়ে যাচ্ছি কোনারকে। যেতে বাসেই গেছি, যেতে যেতে অর্ধেক রাস্তায় গেছি, তখন একটা খাল ছিল, খালটা পার হয়ে বাসটা যাবে, কিন্তু বৃষ্টি লেগে খালটা ভেঙে গেছে, মানে পাড়াপাড়ের জায়গাটা ভেঙে গেছে, বাসটা আর ওখান থেকে যেতে পারে না। জায়গাটার নাম হচ্ছে গোপ বলে একটা জায়গা, ওইখানে বাসটা মানে আমাকে বলতে আপনার বাস আর যাবে না, আপনারা সকলেই নেমে যাবে। আমরা সকলে নেবে না, কিন্তু আমাকে তো কোনারক যেতেই হবে। তখন ওখানে গ্রামের বাড়ি, মাটির বাড়ির খড়ের চাল। আমি ওখানে আপনাদের এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, আর আমি কোনারক যাবো, আবার একটা গাড়ি জোগাড় করে বলে এখানে অন্য কোনো গাড়ি পাবেন না, গরু গাড়ি ছাড়া কিচ্ছু পাবেন না। কিন্তু আমার গরুটা এখন চাষে গেছে, আসবে, খাবার দেবো, খাবে, টাকা আসতে রেস্ট দেবে, মানে থাকবে, তারপরে আপনাকে নিয়ে যাবে। আমি ঠিক আছে, আমি আছি এখানে, আমি আছি, আমি তারপরে আপনার গাড়ি এলে গরুকে খাবার দেবে নেওয়া হবে, তারপরে আমি যাবো। রাত্রি 10টার সময় ওরা এলো, ওই গরুর গাড়ি চাষ করে এলো। আমি ওখানে বললাম তো এখানে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা হবে? বলে হ্যাঁ হবে, আমাদের এখানে ডাল ভাত তরকারি যা হয় আমাদের ঘরে দিতে হবে। আমি ঘরোয়া ব্যাপারে আমি খাবো। তখন আমাকে পদ্ম পাতায় খেতে দিয়েছে, পদ্ম পাতাটা জলে ভেসে থাকে এরা শুনে, কিন্তু আমাকে খেতে দিলে উল্টো করে। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম আপনারা এটা আমাকে উল্টো করে নিলে কেন? বলে উল্টো করে নিলাম কেন, এখানে অনেক পোকা বাপড় হ্যান্ডগুলো পাকার উপরে বসতে পারে, যার জন্য তলাটা তো কিছু বলবে না, থাকতেও পারে না, আর আমরা যার জন্য উল্টে দিলাম। মায়ের মুখে শুনেছি যে তুমি তোমার বউ আমাদের ঠাকুমাকে খুব ভালোবাসতে, 10 বছর উনি প্যারালাইজড অবস্থায় ছিল, তুমি তার সেবা করেছিলে, তো সেই নিয়ে বলো কিছু। এমনিতে আমি খুব ভালোবাসলাম, আর আমি যখন কাজের থেকে আসতাম, আমার যখন ডিউটি ছিল 6টা থেকে 2টো, 2টো থেকে 10টা, 10টা থেকে 6টা। এখন 2টো 10টার ডিউটি হলে আস্তে আস্তে আমার 12:30 1টা হয়ে যেত, কারণ 10টায় ছুটি হবে, অত দূর থেকে আসবো, ট্রেন ধরবো, যার জন্য আমার দেরি হতো আসতে। ও কী করতো, এই বারান্দায় বসে থাকতো, তখন এইটা ছিল না, এই বাড়িটা এখানটা ছিল না, ফাঁকা ছিল, আর এখান থেকে বসে থেকে এখানে পুরোটা দেখা যেত, বসে থাকতাম, দেখলো আমি আসছি কিনা। আমি দেখো পড়াই, এবং কর্মজীবনে সত্যি কথা বলার একটা খারাপ দিক আছে, আমি পড়া থেকেই বুঝেছি, কারণ আমি সবসময় চেষ্টা করি সত্যিটা বলা। তো তোমার এমন এক্সপিরিয়েন্স আছে কর্মজীবনে সত্যি কথা বলা এবং তার জন্য কিছু পদক্ষেপ নেওয়া? সত্যি কথা বলা মানে কি, আমি অনেক জায়গায় কাজ করেছি, 60-62 সালে সবে পাস করেছি, মানে টেকনিক্যাল পিওর সায়েন্স পড়েছি। হ্যাঁ, পিওর সায়েন্স নিয়ে পড়েছি, টেকনিক্যাল স্কুলে পড়েছি, স্টুডেন্ট রোডে। ওখান থেকে পাস করে তবে আমি অ্যাপ্রেন্টিস ছিলেন, অ্যাপ্রেন্টিস থেকে ওইখানে দমদমের রবার ইন্ডাস্ট্রি ছিল, ওইখানে কাজ পেয়েছি, কাজ করছি 1 মাস 1.5 মাস কি 2 মাস এরকম হয়ে গেল, কাজ পেয়েছে, বাজার দিল। আর ওখানকার যে মালিক খুব ভালো, খুব ভালো, মানে এরকম মালিক আমি
দেখিনি, খুব কম দেখেছি। তা কাজ করতে করতে রবারের কাজ হতো, মানে সাইকেলের টায়ার আর টিউব তৈরি হতো। কাজ করতে করতে তারপরে কাজ শেষ হওয়ার পর কাজটায় ছুটি হলে চলে আসতাম। তখন ওখানে আমাকে বললো আপনাকে একটু থেকে যেতে হবে, কাজ ওভার টাইম পয়সা দেওয়া হবে। কে বললো? না ওখানকার যে ইনচার্জ ছিল, ইঞ্জিনিয়ার ছিল, তিনি বললেন। তাই না, কাজ করবো না কেন, দুটো পয়সা পাবো, আমি পয়সার জন্য এসেছি থাকলাম ওখানে। কাজ আমাকে বললো এই কাজগুলো আপনাকে দেখতে হবে, হাতে কাজ না, লোকে করতে আমাকে সবার বাড়ি আমাকে করতে হবে। ওই কাজে করলাম। করার পর আমার বললো কিছু থাকতে হবে, 2 ঘন্টা ওভারটাইম করলো, করলে 4 ঘন্টা পয়সা দেবে। আমি ওভারটাইমও করলাম। করার পর যখন মাইনে পেলাম, মাইনেটা ঠিকই পেলাম, কিন্তু ওভারটাইমের পয়সাটা কম পেলাম। আমি তখন মালিককে তো কিছু বলতে পারছি না, দেখাশোনা করতে ইঞ্জিনিয়ার। তো ওনাকে বললাম আমার 1 ঘন্টা ওভারটাইম হয়েছে, আপনি 1 ঘন্টার পয়সা দিচ্ছি, আর বাকি পয়সা আর হবে না। আমি কেন? মানে এখানকার নিয়ম এটা। আমি ঠিক আছে, তা আমাকে আপনাকে এই ওভারটাইমের পয়সা দিতে হবে। এই দিয়ে ওনার সাথে তর্কাতর্কি করে ওনাকে মারলাম একটা। তখন আমার ছোটবেলার মানে রাগটা খুব বেশি ছিল, মানে কেউ উল্টোপাল্টা কথা বললে আমি সহ্য করতে পারবো। তুমি আমাকে ভালোবাসো, তোমার আমাকে আমি ডবল ভালোবাসবো, এরকম আমার। তখন উনি রাগ করে আমাকে তখন ওনাকে এক চড় দিয়েছিলাম। সব লেবার টেবার সব ছিল, তারা সব হাঁ করে আছে যে কী হলো। এনে বাজে মালিক চলে এসছে। আমি মানে বললো কী হয়েছে, তাহলে ওনাকে আগে জিজ্ঞেস করে, তারপরে এই কর্মচারীরা আছে, কর্মচারীদের জিজ্ঞেস করে আবার তারপরে মুখ থেকে শুনবে। এটাই প্রতিবাদ দরকার। হ্যাঁ, তুমি একদম ঠিক কাজ করছো, এটাই তো প্রতিবাদ, এটাই তো দরকার। আমি তো বললে বিশ্বাস করবে না। একদম। তখন মালিক আর কারোর কাছ থেকে কিছু এগোলো না, বলে আপনি বলুন, আমি আপনার কথা বিশ্বাস করবো, আমি আর এদের কারোর কথা কিছু, আপনার মুখের কথাটা আমি বিশ্বাস করবো। আমি ঘটনাটা সব বললাম, এই ঘটনা হয়েছে বললাম। বলে না এটা তো উচ্চস্থ। মালিক বললো এটা তো উচ্চস্থ, আপনাকে পুরো পয়সা দেওয়া উচিত ছিল, কিন্তু কেন দেয়নি সেটা আমি খোঁজ করবো। আমি ছেড়ে দিলাম। তুমি তো খুব দুঃসাহসী ছিলে, শ্রমিকের মুখে শুনেছি তুমি নাকি একবার চোর ধরেছিলে, তো সেই ঘটনাটা বলো। 1964 সালের আমার বিয়ে হয়েছে জুন মাসে 7 তারিখে। জুন মাসে 7 তারিখে আমার বিয়ে হয়েছে। বাংলা হচ্ছে 28শে বৈশাখ, মনে আছে আমার। আমার সেদিন বিয়ে হয়েছে জুন মাসে। 7 দিন পরে দীঘাবাবু নাকি 8 দিন যেতে হয় না, সেই আমি গেছিলাম, তারপরে ফিরে আসছি। আমার তখনকার দিনে আমার বউয়ের গলায় ছিল মানে সোনার গয়না, চুড়ি, হার, সব কিছু পুঁতে, সেগুলো পরে যাতায়াত করতাম। কিন্তু তখন এরকম ছিনতাইয়ের ভয় ছিল না, যাতায়াত করতাম। ওই গয়না পরে আর এসেছি, সকলেই আমরা দুজন এসেছি। এসে তখন আমরা ছিলাম ওদিকে ঘরটা, ওদিকে ফাঁকা জায়গাটা আছে দেখতে পাচ্ছি, এখন ওরা নিয়েছে, ওদের দিয়েছি। আমি এদিকে 2টো নিয়েছি, ওরা 2টো দিয়েছি। তখন মা ছিল এটাতে, আমার ভাই ছিল বাচ্চাতে, আমরা ছিলাম ওদিকে এটাতে, যার জন্য 3টে ঘরে ছিলাম। আর রাত্রিবেলা ছোটকে এই দরজা খুলে, তখন এখানে বারান্দা করা ছিল, এই ঘরটা ছিল না, ফাঁকা জায়গা। দরজা খুলেছিলাম, এরকম শুয়ে আছি। একদিন রাত্রিবেলা খস খস করে আওয়াজ হচ্ছে খাটের তলায়। আমাকে বলছে দেখো না, তখন 2:30-3টে বাজে। আমাকে বলছে দেখো না কিসের আওয়াজ হচ্ছে। আমি তুমি চুপ করো তো, ঘুম ভাঙিয়ে দাও, দেখো 4টের সময় উঠে কাজে যাব, আর তুমি এখন দেখে ঘুম ভাঙিয়ে দিচ্ছ। বলে দাও না, দেখো না আওয়াজ হচ্ছে। আমি তারপরে সত্যি তো দেখি আওয়াজ হচ্ছে কিসের, দেখি তাই আওয়াজ হচ্ছে। কেন আওয়াজ হচ্ছে? আমাদের ট্যাঙ্কটা ছিল, জামা কাপড় থাকতো। এখন যেমন আলমারি হয়েছে, তখন আলমারি ছিল না, ওই বাক্সর ভিতরে ট্যাঙ্কের ভিতরে রাখা, এখনো আছে সেই ঘর। সেই ট্যাঙ্কটা টেনে বার করছে, এখন টেনে বার করার সময় এই ঘস ঘস করে আওয়াজ হচ্ছে। তখন এই কথাটা চোরটা শুনতে পেয়েছে, যে শুনতে পেয়েছে, হ্যাঁ, এই যে বলছে আওয়াজ হচ্ছে কিসের, দেখ। তখন ওকে তো আমাদের ওই ট্যাঙ্কের ওপর আসন ছিল, বা আসনের বসার আসন, সেইটা পেয়ে তলায় ঢুকিয়ে দিয়েছে ট্যাঙ্কটা। তখন আর আওয়াজ হচ্ছে না,
তখন আওয়াজ হতো না, কিন্তু আওয়াজ না হলে কি হবে, এদেরকে খাটের বিলতে আটকে গেছে, সে আর বার করতে পারছে না কিছুতেই, মানে আটকে আছে, সে ওপরেও তুলতে আসছে না, নিচেও লাফাতে পারছে না, এই জন্যই খসখস করে আওয়াজ হচ্ছে, তার দিয়ে আওয়াজ হচ্ছে, আর খাটটা একটু করে নড়ছে। তখন আমাকে বলছে না, আমি বুঝে আস্তে আস্তে উঠলাম, হাফ প্যান্ট পরা ছিল আমার, তখন আমাকে নাপতে দেখেই লোকটা পালিয়ে গেল, মানে বাড়া দিয়ে পালিয়ে গেল। তখন আমি চোর করে তার পেছনে ঢুকলাম, সেও চর করছে, আমি ওখান থেকে লাভ দিয়ে, ও লাভ এখান এতদূর, ওখান থেকে এতদূর এসছে, এসে এখানে লাভ দিয়েছে, আমিও ওর পেছনে এসেছি, এখান থেকে লাভ দিয়েছি, আমিও লাভ দিয়েছি, ধরতে পারিনি, ধরতে গেছি ছিল পড়ে গেছে, তারপরে গায়ে তেল মাখা ছিল, আর টকটক করছে তেল, গায়ে হাতে সব তেল মাখা ছিল, মানে সর্ষের তেল কিনতে জায়গায় তেল মাখা ছিল। চোর করে আমি দৌড়ে ওই সেন্টার রোড দিয়ে ওইদিকে ওই এ পর্যন্ত গেছি, ভোরটা পর্যন্ত গেছি, যেটা ওর পেছনে ছুটেছি, যেটা ওখানে ওই এখন যেখানে মোটর গ্যারেজ একটা হয়েছে, অনেক মোটর টটর থাকে, ওই পর্যন্ত গেছি। এখন ওখানটা জঙ্গল, মাছের ঝাল, ওই এখানে গিয়ে বাঁশ বাগানে লুচ্ছি পড়েছে, আর আমি ওখানে চড়তে করছি, আর সামনে ওই চৌধুরী বাড়ি, দোতলা একটা বাড়ি রয়েছে, দেখেছো, একটা দোতলা চৌধুরী থাকতো, ওরই যখন লাঠি দিয়ে বেরিয়েছে, ওই একবার তো, আর একটা হ্যারিকেন, হাতে হ্যারিকেন, আর হাতে লাঠি, বাঁহাতে হাতিকেন, ডানাতে লাঠি দিয়েছে, আর এখান থেকে কেউ বেরোয়নি, উনিও চোর করে চিৎকার করছেন। তারপরে আমি বললাম, এই বাঁশ বাগানের জমিতে আপনি লাঠি দিয়ে এ করুন না, তখন বুঝি বাঁশ বাগানে ঢুকতে গেলে আমিও দাঁড়ান, আমি যে একা ঢুকবেন না, লোকজন আসুক, তারপর দেখবে কি আছে বাঁশ বাগানে, এখন রাত্রিবেলা জঙ্গল বেঁধে ঢুকবে, ঠিক না, উনি দাঁড়িয়ে গেলেন। তারপরে এখানে জিনিস পাড়া ছিল পীরতলায়, ওরা এইসব টোর করে আসলে ওরা তখন সব ছুটে গেছে ওখানে, আমি একবার জানাচ্ছি। তখন ওই চোরটাটাকে নিউজিল্যান্ড বাড়িটা ছিল ওখানে, এখন একটা মল্লিকদের বাড়ি হয়েছে না, সামনে মল্লিকরা জায়গাটা কিনে বাড়ি করেছে, এই যে গোপালকার এখান থেকে পুকুরটা ছিল, পুকুর ছিল গেল, এইদিকে পুকুরটা বন্ধ হয়ে গেছে। দেখো দেখো, তাহলে তোমার জন্ম 1937, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে 39-40 এই সময়টা দিয়ে, মানে 41-42 আমাদের দেশ পরাধীন, তার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইংল্যান্ড লড়ছে, আমাদের অনেক ক্ষতি হয়েছে আমরা জানি। তো সেই সময় তোমার কিছু তো স্মৃতিতে নিশ্চয়ই এমন কিছু কাজ পড়েছে যেটা ভুলতে পারোনি, সেই সময়টা একটু আমাদের সামনে তুলে ধরো। তখন হবে বোধ হয় 44-45 সাল, আমরা তখন খিজুর থাকতাম, খিজুর ডকে গিয়ে আমরা থাকতাম। তখন ইংরেজরা আমাদের এই দেশে আছে, আর জাপানের সাথে জাপান বিপরীতে লড়ছে, পছন্দ করতে, জাপান হচ্ছে জায়গা দখল করে। তখন জাপান, এখানে জাপানিরাও এখানে ওই খিজুরপুর ডকে বোম ফেলেছিল, কেন ওরা এখানটা দেবে বলে, ইংরেজ দখল করছে, ওরাও ডকটা নেবে। তখন খিজুরপুর ডক, অনেক জাহাজ আছে, আর ক্যানিং করা ট্র্যাক্টর এদিকে ঢুকবে, আর একটা জাহাজ ওই দিক দিয়ে ঢুকবে, তারপরে জাহাজ চলে গেলে জল ছেড়ে দেবে, জল চলে যাবে, ডক একসাথে মিশে যাবে। আমরা তখন খিজুর ছোট, ভাবতাম বেশি না, জাপানিরা তখন ওই ডকে বোম ফেলেছে, বোম ফেলে দিয়েছে, ডকে পড়ে গিয়ে পড়েছে রাস্তায়, দুটো বোম ফেলেছে, একটা ফাটেনি, পড়ে আছে রাস্তায়, আর একটা ফেটে গেছে, সে রাস্তায় বাঁধতে গেলে এমন ফেলেছে, সেটা গর্ত, রাস্তাটা গর্ত হয়ে গেছে অনেক, আর দুটো পায়খানা ছিল, খাটা পায়খানা বলছি, খাটা পায়খানা ছিল, সেই পায়খানাটা গোটা শুদ্ধ উঠিয়ে দিয়ে আমাদের 24 নম্বর 25 নম্বর গেটের এত জোর, সেইটা আমার অল্প অল্প বলেছিল, সেইটা আমি বললাম। দেখতেই পাচ্ছ যে বাংলাদেশের কত খারাপ অবস্থা। তো 71-এর সময় যখন দেশ ভাগ হচ্ছে, তখন তো তুমি বেশ ভালো বুঝতেও পারো, তো বলো সেই এক্সপিরিয়েন্স। 71-এর সময় দেশটা 47 সালে দেশ ভাগ হয় না, দেশ ভাগ 71-এ ওদের ওখানে পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পাকিস্তান আলাদা, তখন এটা পূর্ব পাকিস্তান ছিল, ওটা পশ্চিম পাকিস্তান, পূর্ব বাংলাটা ছিল পূর্ব পাকিস্তান, আর ওইটা পূর্ব পাকিস্তান।
71 সালের যুদ্ধে যুদ্ধের সময় তখন বাংলাদেশের সাথে পূর্ব পাকিস্তানের সাথে আমাদের হিন্দুস্তানের যুদ্ধ হচ্ছিল। আমরা যায় পূর্ব পাকিস্তানের এরা হেরে যায়। আমার নামটা ভুলে যাচ্ছি, এখানে ঠিক আছে, তুমি বলো না। যে মাস্টার ছিল, আমি তোকে দেখেছি সেটা আর কি, উনি তখন ওদের সকলকে এ করলেন, বলে সারেন্ডার করতে বললো, যে তোমরা সকলে সারেন্ডার করো। ওরা তো কিছুতেই করবে না, বলে ঠিক আছে করবে না। তখন কামান নিয়ে জল